হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু লেসন প্ল্যানার চ্যানেল। তো চলো আজকের ক্লাসে আমরা জেনে নিই আমাদের হটস্পট সম্পর্কে এবং ভারতে কতগুলো হটস্পট, তাদের কি বৈশিষ্ট্য সেই সম্পর্কে আমরা একটু আলোচনা করি। তো হটস্পট, প্রথমে আসি হটস্পট কাকে বলে। তো হটস্পট কথাটা বলতে গিয়ে আসে জীববৈচিত্র্য। তো জীববৈচিত্র্য বলতে আমরা কি বুঝি? তো হটস্পট কথাটার আগে আসছে জীববৈচিত্র্য। এখন জীববৈচিত্র্য বলতে আমরা কি বুঝি? জীববৈচিত্র্য বলতে আমরা বুঝি কোনো একটি নির্দিষ্ট অঞ্চল বা নির্দিষ্ট বাস্তুতন্ত্রে যে সমস্ত জীবেরা বসবাস করে তাদের মধ্যে যে বিভিন্নতা দেখা যায় সেটাই হচ্ছে জীববৈচিত্র্য। ধরো একটা পুকুর, ধরলাম একটা পুকুর, এটা একটা বাস্তুতন্ত্র, জলজ বাস্তুতন্ত্র হচ্ছে পুকুর। তো এই পুকুরে যে সকল মাছেরা বসবাস করে, ধরো রুই, কাতলা, মৃগেল প্রভৃতি মাছেরা বসবাস করতে পারে। এছাড়াও কি বিভিন্ন উভচর প্রাণী যেমন ব্যাঙ থাকতে পারে। এছাড়া সরীসৃপ প্রাণীর সাপও থাকতে পারে। এগুলো হচ্ছে ওই পুকুরটার প্রাণী বৈচিত্র্য। এছাড়া বিভিন্ন রকম জলজ উদ্ভিদ এবং পুকুরের চারিধারে বেড়ে ওঠা বিভিন্ন রকমের বৃক্ষ জাতীয় উদ্ভিদ, এই সকল নিয়ে যে পুকুরের বাস্তুতন্ত্র, সেটার মধ্যে যে জীব মানে উদ্ভিদ এবং প্রাণীদের যে সকল প্রাচুর্যতা লক্ষ্য করা যায়, সেটাই হচ্ছে সেই পুকুরের জীব বৈচিত্র্য। তো এরকমই জীব বৈচিত্র্য ছোট বড় বিভিন্ন অঞ্চলের হতে পারে। যেমন একটা গাছেরও জীব বৈচিত্র্য হতে পারে, যেটা হচ্ছে গাছে ধরো ডালে বসবাস করছে এক ধরনের পাখি, এক ধরনের পাখি প্রজাতি, ধরো বাবুই পাখি গাছের ডালে বাসা বানিয়ে আছে। এবং গাছের কোটরে কে আছে, ধরো টিয়া পাখি আছে বা শালিক পাখি থাকতে পারে গাছের কোটরে। এছাড়া গাছের এই গেল পাখির বৈশিষ্ট্য। এছাড়াও গাছের মূল মানে মূলের কাছে বিভিন্ন রকমের কীট পতঙ্গ বসবাস করে। গাছের গায়ে বিভিন্ন রকমের কীট পতঙ্গ, বিটেল জাতীয় প্রাণীরা বসবাস করে। তো সেইগুলো মিলিয়ে সব একসাথে হচ্ছে জীববৈচিত্র্য, অর্থাৎ নির্দিষ্ট অঞ্চলে যে সমস্ত জীবের প্রাচুর্যতা সমাহার দেখা যায়, তাদের মধ্যে বিভিন্নতা, সেটাই হচ্ছে জীববৈচিত্র্য। তো এই জীববৈচিত্র্য কথাটা আমরা বুঝলাম। তো এই হটস্পট কথাটা বলতে কি বুঝি? হটস্পট কথাটা হচ্ছে যে পৃথিবীর যে সকল অঞ্চলে প্রচুর পরিমাণে জীববৈচিত্র্য লক্ষ্য করা যায়, অর্থাৎ পৃথিবীর যে সকল নির্দিষ্ট অঞ্চলে একসাথে প্রচুর পরিমাণে জীবের আধিক্য লক্ষ্য করা যায়, সেই সকল অঞ্চলকে আমরা হটস্পট বলি। বিজ্ঞানী নরম্যান মায়ার্স 1988 সালে হটস্পট কথাটি প্রথম উল্লেখ করে এবং এর ধারণা দেয়। বিজ্ঞানী নরম্যান মায়ার্স 1988 সালে। তো হটস্পট, কিছু কিছু অঞ্চলকে, যে অঞ্চলকে আমরা হটস্পট বলছি, তো সেই অঞ্চলগুলোতে হটস্পট হওয়ার জন্য কিছু কিছু বৈশিষ্ট্যের দরকার হয়। তো কি কি বৈশিষ্ট্যের দরকার হয়? প্রথম এবং একমাত্র প্রধান বৈশিষ্ট্য হচ্ছে নিজস্ব স্থানীয় জীব বা এন্ডেমিক প্রজাতির জীব থাকতে হবে। এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট কোনো এলাকাকে হটস্পট হওয়ার জন্য। কি জানি, জীব বৈচিত্র্য তো প্রচুর পরিমাণে থাকতেই হবে, এটা তো মেন কথা। কিন্তু নিজস্ব স্থানীয় জীব বা এন্ডেমিক প্রজাতির জীব থাকতে হবে। নিজস্ব স্থানীয় জীব বা এন্ডেমিক প্রজাতির জীব বলতে আমরা কি বুঝি? নিজস্ব স্থানীয় বা এন্ডেমিক প্রজাতির জীব বলতে সেই জীবটাকে সেই অঞ্চলের সেই প্রাকৃতিক পরিবেশেই পাওয়া যাবে এবং পৃথিবীর অন্য কোথাও আর পাওয়া যাবে না। এটাই হচ্ছে নিজস্ব একান্ত স্থানীয় জীব বা এন্ডেমিক প্রজাতির জীব। অর্থাৎ একটা অঞ্চলে যে জীবটা পাওয়া যাচ্ছে সেটা কেবলমাত্র সেই অঞ্চলেই পাওয়া যাবে, পৃথিবীর অন্য কোথাও অন্য কোনো পরিবেশে পাওয়া যাবে না। এছাড়া কি? এছাড়া হচ্ছে বিভিন্ন নালিকা বান্ডিল সমন্বিত উদ্ভিদ থাকতে হবে। পৃথিবীর যে সমগ্র নালিকা বান্ডিলের 0.5%, 0.5% থাকতে হবে। পৃথিবীর সমস্ত নালিকা বান্ডিল যুক্ত যে সকল উদ্ভিদ আছে তার 0.5% সেই অঞ্চলে থাকতে হবে। এবং সেখানকার বনভূমি বা সেখানকার উদ্ভিদ প্রজাতি আগের থেকে 70% ধ্বংস হয়ে গিয়ে বর্তমানে 30% আছে এমন এলাকাভুক্ত হতে হবে বা এমন এলাকা সমন্বিত হতে হবে যে হটস্পট হওয়ার জন্য। এবং প্রচুর যে জীববৈচিত্র্য আধিক্য সেটা অবশ্যই থাকতে হবে। তো এই গেল হটস্পট। এখন ভারতের হটস্পট কটা আছে আমরা জানি। ভারতের চারটে হটস্পট আছে। তো কি কি হটস্পট? এক হচ্ছে পূর্ব হিমালয় হটস্পট, ইন্দো বার্মা হটস্পট, সুন্দাল্যান্ড হটস্পট এবং পশ্চিমঘাট শ্রীলঙ্কা হটস্পট। তো আমরা এক এক করে আসি প্রত্যেকটা হটস্পটে। প্রথমে আসি পূর্ব হিমালয় হটস্পট। পূর্ব হিমালয় হটস্পট বলতে
বোঝাচ্ছে যে অঞ্চলটা, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের দার্জিলিং এর উত্তর ভাগের অঞ্চল, তরাই অঞ্চলটাও পড়ছে তার মধ্যে, এছাড়া আছে সিকিম এবং আসামের কিছু অংশ। এই নিয়ে হচ্ছে পূর্ব হিমালয় হটস্পট। এটা ভারতের মধ্যে, এছাড়াও নেপাল ভুটান আছে যেটা ভারতের বাইরে পূর্ব হিমালয় হটস্পটের অন্তর্গত হচ্ছে। তো এই পূর্ব হিমালয় হটস্পটের কিছু বৈশিষ্ট্য আছে যেখানে একান্ত নিজস্ব জীব পাওয়া যায়। কি কি? এখানকার রেড পান্ডা, এটা রেড পান্ডা হচ্ছে লাল তালিকাগত রেড ডাটার অন্তর্ভুক্ত একটা প্রাণী, যেটা হচ্ছে রেড পান্ডা, যেটা বিরলতম প্রাণী। বর্তমানে মানে বিলুপ্ত হওয়ার আশঙ্কায় আছে যে রেড পান্ডা। তাই এই প্রাণীটার সংরক্ষণ খুবই গুরুত্বপূর্ণ, যেটা এই পূর্ব হিমালয় হটস্পটে একান্ত নিজস্ব বা এন্ডেমিক প্রজাতির প্রাণীর মধ্যে পড়ছে। এছাড়া হিমালয়ান নিউজ, যে এখানকার জলজ মহিষ অর্থাৎ এশিয়ার জলজ মহিষ এই পূর্ব হিমালয় হটস্পটে পাওয়া যায়। এছাড়াও একশৃঙ্গ গন্ডার তো এখানকার একটা উল্লেখযোগ্য প্রাণী। এছাড়া উদ্ভিদের মধ্যে কলসপত্রী, আমরা জানি কলসপত্রী কি উদ্ভিদ? পতঙ্গভোগ উদ্ভিদ। এই পূর্ব হিমালয় হটস্পটে কলসপত্রী পাওয়া যায়। এছাড়াও এখানে প্রচুর পরিমাণে অর্কিড জাতীয় উদ্ভিদ পাওয়া যায়, যা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না, পূর্ব হিমালয় হটস্পট। এছাড়াও এখানকার আদি গুপ্তবীজী উদ্ভিদদের আধিক্য লক্ষ্য করা যায়, যেমন গিঙ্গো বাইলোবা, এই সকল উদ্ভিদের আধিক্য এই পূর্ব হিমালয় হটস্পটে লক্ষ্য করা যায়। এছাড়া এখানকার 977টি পাখি প্রজাতি আছে এবং 48টি এন্ডেমিক সরীসৃপ প্রজাতি আছে। 48টি প্রজাতির সরীসৃপ এখানকার এন্ডেমিক প্রজাতি। এই গেল পূর্ব হিমালয় হটস্পট। এরপরে আসি আমরা ইন্দো বার্মা হটস্পট। ইন্দো বার্মা হটস্পটে কি আছে? ইন্দো বার্মা হটস্পটে লাল মাথাযুক্ত শকুন এবং মেছো বিড়াল এখানকার এন্ডেমিক প্রজাতি। তো ইন্দো বার্মা হটস্পটটা কোন কোন এলাকা নিয়ে পড়ছে? ইন্দো বার্মা হটস্পটটা হচ্ছে মণিপুর আসছে, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মিজোরাম, আসামের দক্ষিণাংশ, এইটা নিয়ে আমাদের ইন্দো বার্মা হটস্পটটা গঠিত বা ইন্দো বার্মা হটস্পটের অন্তর্গত। তো এখানকার যে নামদাফা অভয়ারণ্য, সিরোহি, তারপরে তুরা, এগুলো হচ্ছে এখানকার জীব বৈচিত্র্যের প্রাচুর্যযুক্ত স্থান। এছাড়া এখানে মেছো বিড়াল, লাল মাথাযুক্ত শকুন পাওয়া যায়। তো এখানে হচ্ছে সেগুন গাছের আধিক্য প্রচুর পরিমাণে লক্ষ্য করা যায়। এরপরে আসি আমরা পশ্চিমঘাট হটস্পটের মধ্যে, পশ্চিমঘাট পর্বতমালা এবং তার শ্রীলঙ্কা হটস্পট। তো পশ্চিমঘাট পর্বতমালা এই অঞ্চলটা কোন কোন রাজ্য নিয়ে হচ্ছে ভারতে? আমরা ছবি দেখে ভারতের দক্ষিণ দিকের রাজ্য, যেমন এখানে কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা, এছাড়াও মহারাষ্ট্রের কিছু অংশ নিয়ে এই পশ্চিমঘাট, এবং শ্রীলঙ্কা আছে ভারতের নিচে যে শ্রীলঙ্কা দেশ, সেই শ্রীলঙ্কা নিয়ে পশ্চিমঘাট শ্রীলঙ্কা হটস্পট। তো এখানকার উল্লেখযোগ্য প্রাণী কি? লায়ন টেল ম্যাকাক, এটা খুবই ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট একটা প্রাণীর নাম, লায়ন টেল ম্যাকাক। এটা হচ্ছে একমাত্র এই পশ্চিমঘাট পর্বতমালার অন্তর্গত, অর্থাৎ পশ্চিমঘাট পর্বতমালার হটস্পটের একান্ত নিজস্ব প্রাণী বা এন্ডেমিক প্রাণী, এটা হচ্ছে লায়ন টেল ম্যাকাক। এছাড়াও নীলগিরির লেঙ্গুর, নীলগাই, এখানকার স্লথ পাওয়া যায়, এবং উদ্ভিদের মধ্যে নীলাকুরিঞ্চি, গোলমরিচ, দারচিনি প্রভৃতি আছে। এবং এটা খুবই এই কেরালা অঞ্চল এবং এই পশ্চিমঘাট অঞ্চলে কি দেখা যায়, যে সকল মশলা জাতীয় উদ্ভিদ, যেমন গোলমরিচ, দারচিনি, লবঙ্গ, এলাচ, এই সকল মশলা জাতীয় উদ্ভিদের প্রাধান্য লক্ষ্য করা যায় এই পশ্চিমঘাট কেরালা অঞ্চলটায়। এছাড়া আর কি আছে এর মধ্যে? এখানে প্রচুর পরিমাণে সরীসৃপ প্রাণীর আধিক্য লক্ষ্য করা যায়, যার মধ্যে 174টি এন্ডেমিক প্রজাতির সরীসৃপ। এই পশ্চিমঘাট পর্বতমালায় সরীসৃপের আধিক্য প্রচুর পরিমাণে লক্ষ্য করা যায়, যার মধ্যে 174টি এন্ডেমিক প্রজাতির সরীসৃপ, যা পশ্চিমঘাট পর্বতমালাতেই পাওয়া যায়। এখানকার হচ্ছে বিভিন্ন বিষাক্ত সাপের আধিক্য এই পশ্চিমঘাট পর্বতমালায় লক্ষ্য করা যায়। আর কি আছে এই পশ্চিমঘাট পর্বতমালায়? হচ্ছে সাইলেন্ট ভ্যালি, কেরালার সাইলেন্ট ভ্যালি, অগস্ত্যমালাই পর্বতমালা, এগুলো হচ্ছে এখানকার প্রচুর জীববৈচিত্র্যযুক্ত স্থান। এরপরে আসি সুন্দারল্যান্ড হটস্পট। সুন্দারল্যান্ড হটস্পট কি কি আছে? সুন্দারল্যান্ড স্তর ভারতে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, এইটা নিয়ে। এছাড়া এর বাইরে ওদিকে আছে দক্ষিণ এশিয়ার সুমাত্রা, জাভা, এগুলো আছে সুন্দারল্যান্ড হটস্পটের অন্তর্গত। তো ভারতের মধ্যে আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। তো এখানকার কি হয়, এই সুন্দারল্যান্ড হটস্পটে আদিম প্রজাতির প্রাইমেট, আদিম প্রজাতির প্রাইমেট
এই সুন্দরল্যান্ড হটস্পটে কি দেখা যায়, সুন্দরল্যান্ড হটস্পটে প্রচুর প্রাইমেট জাতীয় প্রাণীদের আধিক্য লক্ষ্য করা যায়, যেমন ওরাংওটাং, তারপরে হচ্ছে এফ, এরা হচ্ছে আদিম প্রজাতির প্রাইমেট। যখন মানুষের বিবর্তন হয়েছিল যে সকল প্রাইমেটরা তখন ছিল, সেই সকল প্রাইমেটদের আধিক্য এখন লক্ষ্য করা যায়, যেমন ওরাংওটাং, এফ ইত্যাদি। এছাড়াও এখানকার ফুল হচ্ছে এটা র্যাফলেশিয়া, র্যাফলেশিয়া ফুল এখানকার এন্ডেমিক প্রজাতি, র্যাফলেশিয়া ফুলটা। এছাড়াও স্ট্র হেডেড বুলবুল লক্ষ্য করা যায় এবং পিনেল্লা ব্যাং এখানকার এন্ডেমিক প্রজাতি। এছাড়াও এখানে স্থানিক উদ্ভিদ ১,৫০০-এর বেশি স্থানিক উদ্ভিদ লক্ষ্য করা যায়, ১,৫০০-এর বেশি স্থানিক উদ্ভিদ লক্ষ্য করা যায়। আর এন্ডেমিক প্রজাতির মাছ ৩৫০ প্রজাতির এন্ডেমিক প্রজাতির মাছ, কারণ এটা পুরোটা এটা স্থল আছে এবং বেশি পরিমাণে জলের ভাগটাও আছে, তো এখানকার প্রচুর পরিমাণে এন্ডেমিক প্রজাতির মাছ যেটা অন্য কোথাও পাওয়া যায় না, তো এখানে পাওয়া যায়। এই হচ্ছে আমাদের ভারতে অবস্থিত হটস্পট সমূহ। এছাড়াও এই হটস্পটের সাথে সম্পর্কিত দুটো কথা চলে আসে। একটা হচ্ছে এন্ডেমিক প্রজাতি। এন্ডেমিক প্রজাতি যেটা আমি আগেই বললাম, যে যে প্রজাতি নির্দিষ্ট একটা বাস্তুতন্ত্রে পাওয়া যায় বা ভৌগোলিক অঞ্চলে পাওয়া যায় সেই পরিবেশে, কিন্তু পৃথিবীর অন্য কোথাও অন্য কোনো পরিবেশে সেই প্রাণী বা উদ্ভিদ প্রজাতিকে আর পাওয়া যায় না, সেটাই হচ্ছে ওই অঞ্চলে এন্ডেমিক প্রজাতি। আরেকটা কথা আসে, সেটা হচ্ছে কিস্টোন প্রজাতি। কিস্টোন, কিস্টোন প্রজাতির জীব হচ্ছে এমন একটা জীব যেটা নির্দিষ্ট বাস্তুতন্ত্রে ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে, অর্থাৎ নির্দিষ্ট একটা বাস্তুতন্ত্রে এমন একটা জীব থাকে, সেই জীবটা টোটাল বাস্তুতন্ত্র, সমগ্র বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখে। তো সেই জীবটা কি, সেই জীবটা হচ্ছে কিস্টোন প্রজাতি, সেই জীবটাকে বলা হচ্ছে। যেমন সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, আমাদের যে ভারতের সুন্দরবন পশ্চিমবঙ্গে, সেই সুন্দরবনে পাওয়া যায় রয়্যাল বেঙ্গল টাইগার, সেই রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে সুন্দরবনে কিস্টোন প্রজাতি। কেন কিস্টোন প্রজাতি? সুন্দরবনে কিস্টোন প্রজাতি এই কারণে, কারণ যদি ধরো একটা কাল্পনিক একটা পরিবেশের কথা বলছি, ধরো সুন্দরবন থেকে সকল প্রজাতির বাঘকে বা সকল বাঘকে অর্থাৎ রয়্যাল বেঙ্গল টাইগারের সকল সংখ্যাকে যদি আমরা তুলে নিই, অর্থাৎ রয়্যাল বেঙ্গল টাইগারকে যদি শূন্য করে দিই ওখানে, তাহলে ওখানে কি হবে সুন্দরবনে? আচ্ছা, রয়্যাল বেঙ্গল টাইগার কি শিকার করে? হরিণ শিকার করে, অর্থাৎ তাহলে হরিণের মৃত্যুর সংখ্যা কমে যাবে, যেহেতু রয়্যাল বেঙ্গল টাইগার হরিণ শিকার করছে না। যে আমরা সব রয়্যাল বেঙ্গল টাইগারকে তুলে নিয়েছি ওখান থেকে, তো হরিণের সংখ্যা আস্তে আস্তে বাড়বে সুন্দরবনে, এবং সুন্দরবনে বাড়তে বাড়তে কি হবে, সেখানকার তৃণভূমি কমতে থাকবে, কারণ হরিণের সঙ্গে এত বেড়ে যাবে যে তারা মানে এত পরিমাণে ঘাস খাবে, তো তাদের সেখানে সুন্দরবনে তৃণভূমির সংখ্যা কমে যাবে। এর ফলে কি হবে, তাদের মধ্যে আন্তঃপ্রজাতি সংগ্রাম, তাদের মধ্যে সংগ্রাম সৃষ্টি হবে খাবার নিয়ে। এর ফলে হরিণ প্রজাতি আস্তে আস্তে বিলুপ্ত হবে। এর ফলে গোটা বাস্তুতন্ত্রটাই ভেঙে পড়বে যদি আমরা সেখান থেকে রয়্যাল বেঙ্গল টাইগারকে সরিয়ে দিই। তো তাই রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে সুন্দরবনে কিস্টোন প্রজাতি। আর এন্ডেমিক প্রজাতির যদি উদাহরণ দিই, সেটা হচ্ছে ভারতে পাওয়া যায় এশিয়াটিক লায়ন, একমাত্র কোথায় পাওয়া যায়? গুজরাটের গির অরণ্যে। সেটা হচ্ছে এন্ডেমিক প্রজাতি, গুজরাটের গির অরণ্যে পাওয়া লায়ন বা সিংহ, এশিয়াটিক লায়ন, সেটাই হচ্ছে ওখানকার এন্ডেমিক প্রজাতি। তো এই গেল বাস্তুতন্ত্র, ভারতের হটস্পট এবং এন্ডেমিক প্রজাতি, কিস্টোন প্রজাতি। এবং বাস্তুতন্ত্রের গুরুত্ব বলতে এখানে কয়েকটা কথা চলে আসে বাস্তুতন্ত্রের গুরুত্ব, অর্থাৎ বাস্তুতন্ত্র থেকে আমরা কি কি সুবিধা পাই। বিভিন্ন বাস্তুতন্ত্রের গুরুত্ব বলতে আমরা কি লিখতে পারি? বাস্তুতন্ত্রের গুরুত্ব, বাস্তুতন্ত্রের প্রাণী এবং উদ্ভিদের গুরুত্ব কি? প্রাণীর বৈচিত্র্য এবং উদ্ভিদের বৈচিত্র্য প্রচুর পরিমাণে লক্ষ্য করা যায়, এবং সেখান থেকে মানুষের কি কি উপকারিতা সেটাই হচ্ছে বাস্তুতন্ত্রের গুরুত্ব। মানুষ কি কি পায়? খাদ্য, খাদ্য পাই, বাসস্থান পাই, এছাড়া আর কি পাই? বিভিন্ন প্রাণী বৈচিত্র্য পাই যেখান থেকে গবেষণার সুযোগ থাকে। এছাড়াও যারা হচ্ছে ওই যে একটু পরের ক্লাসে আমরা আসবো ইনসিটু সংরক্ষণ, তো ইনসিটু সংরক্ষণে কি হয়, জাতীয় উদ্যান আছে, বায়োস্ফিয়ার রিজার্ভ আছে, তো জাতীয় উদ্যানে পর্যটকের ভ্রমণের ব্যবস্থা থাকে, তো সেখানে হচ্ছে মনোরঞ্জনের একটা ব্যাপার থাকে, যেমন অনেকে সাফারি করে, দেখবে গাড়ি করে বাসে করে জঙ্গল সাফারি হয়, তো সেখানে মনোরঞ্জনের ব্যাপার থাকে। এছাড়াও কি হয়, বিভিন্ন ঔষধি উদ্ভিদ, যেমন সর্পগন্ধা গাছের মধ্যে রেসারপিন, যেটা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে, তারপরে সিনকোনা গাছের ছাল থেকে কুইনাইন পাওয়া যায়,
যেটা ম্যালেরিয়ার ঔষধ হিসাবে কাজ করে। ট্যাক্সাস গাছ থেকে ট্যাক্সাল পাওয়া যায়, যেটা ক্যান্সার প্রতিরোধী ঔষধ হিসাবে কাজ করে। এছাড়াও বিভিন্ন প্রাণী থেকে ওষুধ তৈরি হয়, যেমন সাপের বিষ থেকে অ্যান্টিভেনাম ওষুধ তৈরি হয়। তারপরে মৌমাছি থেকে, মৌচাক থেকে আমরা মধু পাই, মোম পাই ইত্যাদি। এগুলো হচ্ছে বাস্তুতন্ত্রের গুরুত্ব, যেগুলো মানুষ প্রকৃতি থেকে তা লাভ করে, প্রকৃতি থেকে তাদের উপকারিতার জন্য প্রকৃতিকে ব্যবহার করে, সেইগুলোই হচ্ছে বাস্তুতন্ত্রের গুরুত্ব। তো এই গেল আমাদের বাস্তুতন্ত্র নিয়ে কিছু আলোচনা। এর পরের ক্লাসে আমরা বাস্তুতন্ত্রের বিলুপ্ত মানে বাস্তুতন্ত্রের অবক্ষয়ের কারণ এবং তাদের সংরক্ষণ এগুলো আমরা পড়বো। তো পড়তে থাকো, কোথাও কোনো অসুবিধা হলে কমেন্টে বললো, আমি আর বোঝানোর চেষ্টা করব। তো আজকের ক্লাস এই অবধি, টাটা।